আপনারা জানেন যে বিগত 16 বছর ধরে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোকে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে আওয়ামীকরণ করেছে, প্রত্যেকটি কাঠামো এবং প্রত্যেকটি রাষ্ট্রযন্ত্রকে বিরোধী দল এবং বিরোধী মত দমনের একটি হাতিয়ার হিসেবে বানানো হয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে রাষ্ট্র কাঠামো আছে সেখানে সংসদ, বিচার বিভাগ এবং প্রশাসন তিনটি মূল স্তম্ভ। আপনারা লক্ষ্য করবেন যে তিনোটাকেই এই খুনি হাসিনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং সেখানে কোনো প্রকার নিয়ম নীতি, কোনো প্রকার গণতন্ত্রের ছোঁয়াটা মাত্র ছিল না। তারা সংসদটাকেও ধ্বংস করেছে, সেখানে তাদের একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে নিজস্ব কিছু ব্যক্তিদেরকে সেখানে বসিয়েছে। প্রশাসনেও আপনারা দেখবেন যে বিশেষ করে 27তম BCS এর পর থেকে তারা ছাত্রলীগের ক্যাডারদেরকে সেখানে প্রত্যেকটি স্তরে স্তরে চাকুরি দিয়ে তারা সেখানে দলীয়করণ করেছে। এমনকি বিচার বিভাগেও সরাসরি খুনি হাসিনা নিজে প্রধান বিচারপতি বলেন বা তারপরে যারা বিচারপতিরা রয়েছেন সেখানেও ছাত্রলীগ করা, আওয়ামী লীগ করা এই ধরনের ব্যক্তিদেরকে বসিয়ে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে সংস্কার করার, রাষ্ট্রকে মেরামত করার প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে উঠেছে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার মাধ্যমে কয়েকটি জিনিস নিশ্চিত করা হবে। এর মধ্যে প্রধানতম যেটা আমি মনে করি সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রের যে অস্তিত্ব, রাষ্ট্রের যে কাঠামো সেটাকে স্থায়ী করা, এবং রাষ্ট্র মানেই হচ্ছে একটি সার্বভৌমত্ব প্রতীক। অর্থাৎ বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে তার সম্পর্ক স্থাপন করতে পারে এবং তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। সে অন্যান্য রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সহ বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে সম্পূর্ণ তার নিজের স্বার্থে, নিজের জনগণের স্বার্থে। আপনারা জানেন খুনি হাসিনা বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি ভারতের কাছে বিক্রি করে দিয়ে তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল, যার কারণে আজকে আমরা এই রাষ্ট্র মেরামতের যে প্রথম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেটি হচ্ছে সাংবিধানিক যে সংস্কার। এখন সাংবিধানিক সংস্কার বলতে গেলে অনেক বলতে হবে, কিন্তু আমি এখানে মূল যে বিষয়গুলো রয়েছে সেটি আপনাদের কাছে বলতে চাই। আপনারা জানেন যে এই সংকটটি শুরুই হয়েছিল 2011 সালে, যখন খুনি হাসিনা একতরফাভাবে আমাদের যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটিকে সে এক কলমের খোঁচায় বাতিল করে দেয়। বাতিল করে দিয়ে তারা ভুয়া নির্বাচন, ডামি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করে। আমাদের এই 31 দফার অন্যতম মূল যে সাংবিধানিক সংস্কার রয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটিকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যাতে কোনো নির্বাচন আর কোনো কারচুপি না হয়। প্রত্যেকটি নির্বাচন যাতে জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটি ঐতিহাসিক, আপনারা জানেন যে বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপির যে জনপ্রিয়তা, তার পরিপ্রেক্ষিতে এটাই স্বাভাবিক যে আগামী দিনের প্রধানমন্ত্রী একটি সুষ্ঠ সঠিক নির্বাচন হলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। সেরকম একটি অবস্থানে থেকেও তিনি আরো 2 বছর আগে ঘোষণা দিয়েছেন পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না। আমি মনে করি এটা শুধু বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্ট না, পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটি সাহসী বক্তব্য, সাহসী পদক্ষেপ এবং সাহসী উদ্যোগ নেওয়া হয়েছে একজন রাজনীতিবিদের পক্ষ থেকে। অর্থাৎ যদি এক ব্যক্তি আনলিমিটেড সময় ধরে তার দায়িত্ব পালনের সুযোগ থাকে তখনই সে স্বৈরাচারী হয়ে ওঠে, তখনই সে ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ তার জন্য সুগম হয়। তো সেটি আমাদের এই 31 দফার অন্যতম একটি সংস্কার, যে পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না।